বলছিলাম যে আপনি সদ্য নির্বাচিত হয়েছেন জেলা সভাপতি পদে। প্রথমত লাইভ নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রথম আপনার ইসলামপুরে সাংগঠনিক সভা, কি বলবেন একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো আজকে। দেখুন, আজকে আমার সভাপতি ঘোষণার পর প্রথম সাংগঠনিক সভা, বিশেষ সাংগঠনিক সভা। আজকে বুথ সশক্তিকরণ নিয়ে সাংগঠনিক সভা। এই সভায় উপস্থিত হয়ে আমি যে দৃশ্য দেখতে পেলাম, একটা ঐক্যের চেহারা এখানে এসে সমস্ত প্রাক্তন মণ্ডল সভাপতি, সমস্ত প্রাক্তন জেলার নেতৃত্ব থেকে শুরু করে বুথ থেকে শুরু করে সর্বস্তরের কার্যকর্তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এসে আজকের এই মিটিংকে সফলতা করেছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একটা বিশাল সাংগঠনিক লাভ হবে এবং আমার যে স্বপ্ন, ভারতীয় জনতা পার্টির স্বপ্ন, সে স্বপ্ন পূরণ হবে। একটা বিষয় বলবো যে আমরা বেশ কিছুদিন ধরে, যেহেতু আমরা বহুদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত, সেখানে বেশ কিছুদিন ধরে দেখছিলাম এখানে বিজেপির সাংগঠনিক শক্তি বলতে গেলে পরে এই লোকসভা নির্বাচনের পরে, যদিও লোকসভা নির্বাচনে আপনারা জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে মানে সেই সাংগঠনিক শক্তিটা কিন্তু এখানটায় বিজেপি ধরে রাখতে পারেনি। দেখুন, সাংগঠনিক শক্তি আমার কখনোই ইসলামপুরে দুর্বল হয় নাই। ভোটের বিচারেই শুধু সাংগঠনিক শক্তির মূল্যায়ন করা যায় না, কারণ ভারতীয় জনতা পার্টির যে ভোটার, কর্মী, সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব সবাই এক আছে এবং বৃদ্ধি হয়েছে। আগামী দিনে এটা আরো বৃদ্ধি হবে। কোনো রকম ঘাটতি নিয়ে আগামী দিনে আরো বেশি সফলতা আসবে। আপনাকে একটা বিষয় দেখলাম যেখানে যে আপনি সভাপতি হওয়ার পরে যেভাবে করে রায়গঞ্জে যেভাবে ডিএম অফিস অভিযানে যেভাবে বিজেপি সম্পূর্ণ শক্তিতে সেই অভিযানকে সফল করেছে, এবং তারপরে আজকেও এখানটায় দেখা গেল যে অনেক পুরনো, যেটা আপনি বললেন যে অনেক পুরনো কার্যকর্তা তারা এখানে এসে উপস্থিত হয়েছে। 2026 নির্বাচন একেবারে সামনে, কি দিশা নির্দেশ দিলেন কার্যকর্তাদের? দেখুন, আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন লক্ষ্য করে আগামী দিনে আমাদের কার্যকর্তাদের করণীয় কি করলে ভারতীয় জনতা পার্টির সাফল্য আসবে। আর এর মূল মন্ত্র হলো বুথকে সশক্তিকরণ করা, বুথকে শক্তিশালী করা এবং সমস্ত কার্যকর্তাকে ঐক্যবদ্ধ করা। আপনারা ডিএম অফিসের ডেপুটেশন দেখেছেন, সর্বভাবে ঐক্যমতের প্রচেষ্টায় আমরা কার্যক্রম করেছি। শুধু সেটা নয়, পরপর যতগুলো কার্যক্রম হয়েছে সমস্ত কার্যক্রমে সর্বস্তরের প্রাক্তন সব জেলা সভাপতিরা সহমতের ভিত্তিতে একটা বিশাল সাড়া ফেলেছে এবং তার উদাহরণ আজকে আপনারা এই মিটিংয়েও দেখলেন। যেহেতু নির্বাচন সামনে এবং কিছুদিন আগে দেশের একটা পরিস্থিতি খুবই খারাপ ছিল বলা যায়, এই মুহূর্তে কিছুটা হলে স্বাভাবিক, কি মানে ভাবমূর্তি বা কি রূপরেখা নিয়ে মানুষের কাছে যাবেন? দেখুন, গত কয়েকদিনের যে ঘটনা, টালমাটাল অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় প্রেম, দেশাত্মবোধ এবং জাতীয় চেতনা জেগে উঠেছে। এমতো অবস্থায় ভারতবর্ষের সেনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যে চেষ্টা করছে এবং সেই প্রয়াসকে সারা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেনাবাহিনীর সেই সফলতা, সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো, সেনাবাহিনীকে উৎসাহ জানানো এবং সেনাবাহিনীর পরিবারকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর কাজ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে চলছে। আমি যেহেতু সামনে নির্বাচন, সে কারণে নির্বাচন প্রাসঙ্গিক প্রশ্ন আমি বলছি। আগামী দিনে ইসলামপুর বিধানসভা আপনারা কয়েকবার এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই বিধানসভায় সফল হতে পারেননি। বিগত দিনের ইতিহাস আর বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে আরো ভালো পরিস্থিতি আসবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইসলামপুর বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো। এর পাশাপাশি আরো একটা বিষয় বলছিলাম, যেহেতু চোপড়াতে বলতে গেলে পরে মানে সেখানে বিজেপি আপনাদের যে ভোটার সংখ্যা বলা চলে যে বেশ খানিকটাই হয়েছে, কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে অশোক রায় চলে যাওয়ার পরে সেখানে সেরকম। দেখুন, চোপড়া আমার সাংগঠনিক জেলার বাইরে,
সেখানকার নেতৃত্ব যারা তারা ওখানকার বিষয় বলবে। তবে আমি এইটুকু জানি, কে আসলো আর কে গেল তার জন্য বিজেপির কিচ্ছু যায় আসে না। উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে, সেই কারণেই সাংগঠনিক জেলার কথা বলছি, সাংগঠনিক ক্ষেত্রে ওরা আমার উত্তর দিনাজপুর জেলার বাইরে, লোকসভাটা বাইরে। এবং পাশাপাশি আপনি যে প্রশ্ন করলেন কে এলো কে গেল, ভারতীয় জনতা পার্টির এই যে আজকে মিটিং হচ্ছে, এটা একটা মন্দির। এই মন্দিরে শত শত মানুষ প্রতিদিন ঢুকবে এবং এই মন্দিরে যারা ঢুকবে তার নিজেকে ধন্য মনে করে। দাদা, বলছিলাম যে বিগত দিনে আপনি জেলা সভাপতি থাকাকালীন ইসলামপুরটাকে মানে খুব ভালোভাবে লিড করেছেন। তো সেদিক থেকে দেখতে গেলে সামনে 2026 নির্বাচন, মানে কি রূপরেখা নিয়ে চলতে চাইছেন? আগামী 26-এর নির্বাচনে এখানে আমার উপরে 28টা বিধানসভার দায়িত্ব করেছে। 28টা বিধানসভার দায়িত্ব, 4টা লোকসভার, উত্তর মালদা, দক্ষিণ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ, মোট 28টা বিধানসভার দায়িত্ব করেছে। তার মধ্যে ইসলামপুর আমাদের একটা প্রাইম টার্গেটেড অ্যাসেম্বলি। সেই জন্য আমরা চাইব এখানে সাংগঠনিকভাবে আরও মজবুত স্থিতি তৈরি করে আমরা এই সিটকে কিভাবে জেতা যায় তার রণকৌশল তৈরি করব। তবে একটা বিষয় যেটা মানে এখানকার যারা আপনাদের ভোটার রয়েছে বা যারা বিজেপিকে ভালোবাসে বা মানুষ হিসেবে, তাদের মধ্যে একটা জিনিস দেখা গেছে যে প্রার্থীর বিষয় নিয়ে একটা কিন্তু তাদের একটা দ্বিমত সবসময়ের জন্য রয়ে গিয়েছে। কি বলবেন? না, বিজেপির প্রার্থী হলো পদ্মফুল আর বিজেপির মুখ হলো নরেন্দ্র মোদী। এই দুটোর বাইরে আমাদের গাইডেড প্রিন্সিপাল বা গাইডিং প্রিন্সিপাল হলো ভারত মাতা। এর বাইরে কোনো কিছু নেই। কে প্রার্থী হলো কে হলো না এই নিয়ে মানুষের মধ্যেও তেমন কিছু থাকে না। 2-4 জনের মধ্যে ওরকম থাকে, আর তারা বেশিরভাগই কংগ্রেস এবং বামপন্থী মানসিকতা, যারা এটাকে উস্কায় প্রার্থী নিয়ে। কিন্তু সাধারণ ভোটারদের কাছে বিজেপির পদ্মফুল আর নরেন্দ্র মোদী এটাই হলো মূল বিষয় থাকে। ভোট এর ভিত্তিতেই হবে। তবে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে এখানে আপনাদের এখন মানে এমপি রয়েছেন এবং যেটা আমাদের নজরে রয়েছে যে বেশ কয়েকটা জায়গায় উনি কাজও করেছেন এবং মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করছেন। কিন্তু এখানে এখানে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে সবসময়ের জন্য একটা বলা হয় বা বিভিন্ন জনসভায় আমাদের শুনতে দেখা যায় যে তাদেরকে নাকি বলা হয় যে মানে বিজেপির তরফে বলা হয় আপনারা কাজ করেন, আমরা জয় শ্রীরাম বলে ভোটটা নিয়ে নিই, এরকম উক্তি তারা করে থাকেন। কি বলবেন? কাজ তো আপনারা কি কাজ করেন না মানুষের জন্য? না, এগুলো তো দেখেন, এখানে উত্তর দিনাজপুরে বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা দীর্ঘদিনের ঘাঁটি ছিল। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস, উনি তো আর তৃণমূলের কেউ না, প্রোডাকশন তো কংগ্রেসের ছিল। সুবিধা ভোগ করার জন্য এখানে এসছেন, তৃণমূলে এসছেন। তৃণমূলেরও সুবিধা মনে হয় আগামী দিনে উনি পাবেন না। তো ওনার অবান্তর প্রশ্নের, অবান্তর সব কথাবার্তার উত্তর বিজেপির ক্লাস্টার ইনচার্জ, বিভাগ কনভেনার হিসাবে আমার মনে হয় দেওয়া ঠিক হবে না। কারণ আগামীতে টিএমসিতে উনি থাকবেন কিনা সন্দেহ আছে। দাদা, আজকে জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছে, কি বলবেন? না, জন বার্লা চলে গেছেন, জন বার্লা বিজেপির ছিল না। কারণ আমি জন বার্লার সাথে কাজ করেছি আলিপুরদুয়ারের অবজারভার থাকাকালীন। তো জন বার্লা এসছিলেন, ওনার নিজেদের একটা আদিবাসী সংগঠন ছিল, আমরা তাকে সম্মান দিয়ে এনেছিলাম, লোকসভায় দাঁড় করিয়ে মন্ত্রীও বানিয়েছি। আমরা বিজেপির থেকে প্রাপ্য সম্মান ওনাকে দিয়েছিলাম। এবার ওনার চাহিদা আরও বড় যদি হয়, পেটের খিদা যদি অসীম হয়, বিজেপি তো সবার অসীম খিদা মেটাতে পারবে না। মানুষের জন্য, গরিবের জন্য বিজেপি কাজ করে, সেটা করবে। তাতে কেউ আসবে কেউ চলে যাবে এটা নিয়ে সাধারণ মানুষও ভাবিত না, আর বিজেপিকে আদৌ ভাবিত না। একটা লাস্ট প্রশ্ন আপনাকে করছিলাম যে এই কিছুদিন মানে 2-3 দিন যাবৎ একটা বিষয় সামনে চলে আসে, যেভাবে এই মানে ভারত পাকিস্তান যুদ্ধকে নিয়ে যেভাবে এই কর্নেল সোফিয়া কুরেশি বা ভূমিকা সিং এদের নাম উঠে আসছে বা তারা যেরকম যে পরাক্রম দেখিয়েছে দেশের মানে শান্তি রক্ষার্থে বা সমস্ত কিছু রক্ষার্থে, সেখানটায় গিয়ে বিজেপির তরফে যে সমস্ত মানে উক্তি করা হয়েছে সেটাকে নিয়ে একটা মানে বিভিন্ন রকমের বিভিন্ন মানে স্তরে এই প্রশ্ন উঠে আসছে। এটাকে কিভাবে দেখছেন? বিজেপি তার ঘোষিত এজেন্ডা, ঘোষিত বার্তা একদম ক্লিয়ার, নরেন্দ্র মোদীজি তার ভাষণে দিয়ে দিয়েছেন।
দেশের সেনাবাহিনী সর্বোচ্চ সম্মানে বিজেপি রেখেছে, রাখবে। দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বিজেপি চিন্তা করে। দেশের আসল সন্তান তারাই, তারা দেশকে রক্ষা করছে। এর বাইরে কেউ কোনো রকম বিবৃতি করলে সেই বিবৃতিগুলো কেন্দ্রীয় বিজেপি সমর্থন করে না। আর একটা বিষয় বলছিলাম যে আমাদের এখানে আমরা কালকেও একটা খবর পেয়েছিলাম, এখানে এই ভারত বাংলাদেশ আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেকটাই সীমান্ত রয়েছে, সেখানে মাঝে মধ্যেই বাংলাদেশিদের দ্বারা বা কোনো সময় বাংলাদেশের যারা সেনা রয়েছে তাদের দ্বারা আমাদের বিএসএফ জওয়ানরা মানে আক্রান্ত হচ্ছে। গতকালকেও গোয়ালপুকুরের সীমান্তে দুজন আক্রান্ত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? পিপিলিকার পাখা গজে মরিবার করে, ওদের আঁকা, বাংলাদেশের সরকারের আঁকা পাকিস্তান, তাদের দশা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে কিছু উগ্রবাদী মানে উগ্র মস্তিষ্কের ভারত বিরোধী শক্তি, তারা তাদের যে ক্ষমতা তার অপব্যবহার করতেছে। মানে ভারতবর্ষের সেনাবাহিনী এবং বিএসএফ খুব শান্ত শিষ্টতার সাথে এখনো সবকিছু হ্যান্ডেল করছে, কিন্তু এটা ভাবা ঠিক না। তার কারণ পাকিস্তানের মতো জঙ্গি প্রশ্রয়কারী দেশকে 100 কিলোমিটার ভেতরে গিয়ে যদি শেষ করার ক্ষমতা ভারত রাখে, তো এগুলো মশা মাছি যে কোনো মুহূর্তে রিটালিয়েট হয়ে যাবে আমাদের তরফ থেকে।